গল্প সফরের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের স্বাগত। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী। আজ দ্বিতীয় পর্ব। ইন্দির ঠাকুরুন ফিরিয়া আসিয়াছে ৬-৭ মাস হইল। সর্বজয়া কিন্তু ইহার মধ্যে একদিনও বুড়ির সঙ্গে ভালো করিয়া কথা কয় নাই। আজকাল তাহার আরও মনে হয় যে বুড়ি ডাইনি সাতকুল খাগিটাকে তাহার মেয়ে যেন তাহার চেয়েও ভালোবাসে। হিংসা তো হয়ই, রাগও হয়। পেটের মেয়েকে পর করিয়া দিতেছে। দুবেলা কথায় কথায় বুড়িকে সময় থাকিতে পথ দেখিবার উপদেশ ইঙ্গিতে জানাইয়া দেয়। সে পথ কোন দিকে জ্ঞান হইয়া অবধি আজ পর্যন্ত ৭০ বৎসরের মধ্যে বুড়ি তাহার সন্ধান পায় নাই। এতকাল পরে কোথায় তাহা মিলিবে ভাবিয়াই সে ঠাউর পায় না। বর্ষার শেষ দিকে বুড়ি অবশেষে এক যুক্তি ঠাউরাইল। ৬ ক্রোশ দূরে ভাণ্ডারহাটিতে তাহার জামাই বাড়ি। তাহার জামাই চন্দ্র মজুমদার বাঁচিয়া আছেন। জামাইয়ের অবস্থা বেশ ভালো, সম্পন্ন গৃহস্থ। অবশ্য মেয়ে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জামাইয়ের সম্পর্ক উঠিয়া গিয়াছে। আজ ৩৫-৩৬ বৎসরের আগেকার কথা। তাহার পর আর কখনো দেখাশোনা বা খবরাখবরের লেনদেন হয় নাই। তবুও যদি সেখানে যাওয়া যায়, জামাই একটু আশ্রয় দিতে কি গররাজি হইবে? সন্ধ্যার পূর্বে ভাণ্ডারহাটি গ্রামে ঢুকিয়া একখানা বড় চণ্ডীমণ্ডপের সম্মুখে গাড়োয়ান গাড়ি দাঁড় করাইল। গাড়োয়ানের ডাক হাঁকে একজন ২৪-২৫ বৎসরের যুবক আসিয়া বলিল, কোথাকার গাড়ি? তাহার পিছনে পিছনে একজন বৃদ্ধ বাড়ির ভিতর হইতে জিজ্ঞাসা করিতে করিতে বাহির হইলেন, কে রাধু? জিজ্ঞেস করো কোথা থেকে আসছেন। বুড়ি চিনিল, কিন্তু অবাক হইয়া রহিল। এই সেই তাহার জামাই চন্দর। ৪০ বৎসর পূর্বের সে সবল দোহারা গড়ন সুচেহারা ছেলেটির সঙ্গে এই পক্ক কেশ প্রবীণ ব্যক্তির মনে মনে তুলনা করিয়া সে যেন হাঁপাইয়া উঠিল। পরক্ষণেই কেমন এক বিভিন্ন ভাবের সংমিশ্রণে উৎপন্ন না হাসি না দুঃখ গোছের মনের ভাবে সে বিহ্বলের মতো ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল। অনেক দিন পরে মেয়ের নাম ধরিয়া কাঁদিল। বিস্ময়ে বিমূঢ় চন্দ্র মজুমদার প্রথমটা আকাশ পাতাল হাতড়াইয়া ছিলেন। পরে ব্যাপারটা বুঝিলেন এবং আসিয়া শাশুড়ির পায়ের ধুলা লইয়া প্রণাম করিলেন। একটু সামলাইয়া বুড়ি মাথায় কাপড় তুলিয়া দিয়া ভাঙা গলায় বলিল, তোমার কাছে এসেছি বাবাজি এতদিন পরে, একটুখানি আচ্ছয়ের জন্যি। আর কটা দিনই বা বাঁচব, কেউ নেই আর ত্রিভুবনে। এই বয়সে দুটো ভাত কাপড়ের জন্যি। মজুমদার মহাশয় বড় ছেলেকে গাড়ি দ্রব্যাদি নামাইতে বলিলেন ও ছেলের সঙ্গে শাশুড়িকে বাড়ির মধ্যে পাঠাইয়া দিলেন। দ্বিতীয় পক্ষের বিধবা মেয়ে ও বড় পুত্রবধূ সংসারের গৃহিণী। আরও ৩টি পুত্রবধূ আছে, নাতি নাতনিও ৩-৪টি। তালগাছের গুঁড়ির খুঁটি ও আড়া বাঁধা প্রকাণ্ড প্রকাণ্ড ২খানা দাওয়া উঁচু ৮চালা ঘর জিনিসপত্র সিন্দুক তোরঙ্গে বোঝাই, পা ফেলিবার স্থানাভাব। মজুমদার মহাশয়ের বিধবা মেয়েটির নাম হৈমবতী। খুব ভালো মেয়ে। সে নিজের হাতে ফল কাটিয়া জলখাবার সাজাইয়া অত্যন্ত আপ্যায়িত করিয়া কাছে বসাইয়া খাওয়াইল। এ কথা ও কথা জিজ্ঞাসা করিতে লাগিল। বলিল, দিদিমা, আমায় কখনো দেখেননি না? কখনো তো এদিকে পায়ের ধুলো দেননি এর আগে। আগ কেটে দেব দিদিমা, দাঁত আছে। পাশের রান্নাঘরে ছেলে মেয়েরা সন্ধেবেলা ভাত খাইতে বসিয়া হইচই করিতেছে। একজন চেঁচাইয়া বলিতেছে, ও মা দেখো, উমি সব ডালটুকু আমার পাতে দিচ্ছে।
পুত্রবধূ চেঁচাইতেছে, ওর কাছে খেতে বসিস কেন? রোজ না বলছি আলাদা বসবি? এই উমি, বড্ড বার হয়েছে না? কিন্তু 10-12 দিন কাটিয়া গেল, বুড়ির সব কেমন নতুন নতুন ঠেকিতে লাগিল। তেমনি স্বস্তি পাওয়া যায় না। নতুন ধরনের ঘরদোর, নতুন পথঘাট, নতুন ভাবের গৃহস্থালী। কেমন যেন মনে হয় এ ঠিক তাহার নিজের ঘর নয়, সব পর। প্রতিদিন সন্ধ্যার সময় মনে পড়িত নিরিবিলি দাওয়া আর খুকি খোকার মুখ। দিন 20 পরে বুড়ি যাইবার জন্য ছটফট করিতে লাগিল। এখানে আর মন টেকে না। কর্তার প্রথম পক্ষের শাশুড়ির এ আকস্মিক আবির্ভাব ও তাহার মতলব শুনিয়া বাড়ির বড় বধূ প্রথম হইতেই সন্তুষ্ট ছিলেন না। অন্তর্ধানে খুশি ছাড়া অখুশি হইলেন না। চন্দ্র মজুমদারের ইচ্ছা কি ছিল ভগবান জানেন, কিন্তু বড় ছেলে ও বড় বধূর ভয়ে কিছু বলিতে পারিলেন না। অনেক দিন পরে আবার নিজের ঘরের দাওয়ায় দুর্গাকে কাছে লইয়া, খোকাকে কাছে লইয়া বসিয়া জ্যোৎস্না ঝরা নারিকেল শাখার মৃদু কম্পন দেখিতে দেখিতে সুখে বুড়ির ঘুমের আমেজ আসে। খুকি প্রথমে ভারী অভিমান করিয়াছিল, কথা কইবে না, কাছে আসিবে না। নানা কথায় সান্ত্বনা দিবার পর আজকাল ভাব হইয়াছে। বুড়ি ভাইঝির মাথায় আদর করিয়া হাত বুলাইয়া বলে, বেশ লাল একজোড়া ঢেঁড়ি ঝুমকো হয়তো দিব্যি মানায় না? আজকাল কি উঠেছে, ওগুলোকে বলে কি ছাই। শীত আসিল। বুড়ি ও পাড়ার গাঙ্গুলি বাড়ি গিয়া বুড়া রামনাথ গাঙ্গুলি মহাশয়ের কাছে বলিল, ও রাম, জাড় পড়ল বড্ড আবার, তা গায়ে একখানা বস্তর এমন নেই যে সকাল সন্ধে একটু মুড়িসুড়ি দিয়ে বসি? তা আমায় যদি একখানা। রাম গাঙ্গুলি বলিলেন, আচ্ছা দিদি, একদিন এসো, এ মাসটায় আর হবে না, ও মাসে বরং দেখব। বহুদিন যাবৎ হাঁটাহাঁটি ঘোরাফেরার পরে একদিন কুষ্টিয়ার রাঙা ছিটের সুতি চাদর একখানা বাহির করিয়া হাতে দিয়া বলিলেন, এই নাও দিদি, ভারী গরম জিনিস, 9.5 আনা দাম। এর চেয়ে ভালো জিনিস আর নবাবগঞ্জে পাওয়া যায় না। বুধবার এনে রেখেছি, দেখো না খুলে। বুড়ির তখনও যেন বিশ্বাস হইতেছিল না। আহ্লাদে একগাল হাসিয়া সে সেখানাকে খুলিয়া গায়ে জড়াইয়া বলিল, বাহ, দিব্যি, কেমন ওম, মোটা সোটা দিব্যি কাপড়। আহ দাদা, বেঁচে থাকো, কানাই বলাই বেঁচে থাকুক, অক্ষয় প্রমাই হোক। কাঙাল গরিবকে কেউ দেয় না। ওই অন্নদার কাছে একখানা গায়ের কাপড় চাচ্ছি আজ 3 বছর থেকে, দেব দেব বলে তা দিলে না। শখটা মিটিয়ে নি, কটা দিনই আর বা। সর্বজয়াকে আহ্লাদ করিয়া দেখাইতেই সে বলিল, দেখো ঠাকুরঝি, এ বাড়িতে থেকে যে তুমি 7 দোর মেগে বেড়াবে তা হবে না, স্পষ্ট বলে দিচ্ছি। ভিক্ষে মাগতে হয়, আলাদা বন্দোবস্ত করো। বুড়ি সে কথা হজম করিয়া লয়। এরূপ অনেক কথাই তাহাকে দিনের মধ্যে 10 বার হজম করিতে হয়। সেকালের ছড়াটা সে এখনো ভোলে নাই। লাথি ঝাঁটা পায়ের তল, ভাত পাথরটা বুকের বল। দুর্গা ভারী খুশি হইয়া বলে, ক পয়সা দাম পিতিমা, কেমন নাঙা না? আশ্বাসের সুরে পিসি বলে, আমি মরে গেলে তোকে দিয়ে যাব, তুই গায়ে দিস বড় হলে। নতুন চাদরের সোদা সোদা মাড়ের গন্ধটা বুড়ির কাছে ভারী উপাদেয়, ভারী শৌখিন বলিয়া মনে হয়। সকালে চাদরখানা গায়ে জড়াইয়া ঝাঁট দিবার সময় মাঝে মাঝে নিচের দিকে চাহিয়া দেখে। নিষ্প্রয়োজনে ঘাটের পথে দাঁড়াইয়া থাকে। পথ চলতি নিরীহ ঝি বউকে ডাকিয়া বলে, কে যায়? রাজির মা, এত বেলা যে? ভূমিকা আর বেশি দূর না করিয়া একটু হাসিয়া
নিজের গায়ের দিকে চাহিয়া বলে, এই গায়ের কাপড়খানা এবার ও পাড়ার রামচাঁদ, 9.5 আনা দাম। দু একটা দুষ্ট মেয়ে বলে, উহ, ঠাকমাকে রাঙা কাপড়ে যা মানিয়েছে, ঠাকুমার বুঝি বিয়ে? ও পাড়ার দাসী ঠাকুরুন আসিয়া হাসি মুখে বলে, পয়সা দুটোর জন্যই এছিলাম বউ। ইন্দির পিসি কাল আমার কাছ থেকে একটা নোনা নিয়ে এলো, বললে কাল দাম দিয়ে চেয়ে নিয়ে এসো। সর্বজয়া ঘরের কাজকর্ম করিতেছিল, অবাক হইয়া বলিল, নোনা কিনে এনেছে তোমার কাছ থেকে? দাসী ঠাকুরুন ঘোর ব্যবসাদার মানুষ। সামান্য তেঁতুল আমড়া হইতে এক গাছি শাক পর্যন্ত পয়সা না লইয়া কাহাকেও দেয় না। দাসীর অমায়িক ভাব অন্তর্হিত হইয়া গেল। বলিল, এনেছে কিনা জিজ্ঞেস করো না তোমার ননদকে। সকালবেলা কি মিথ্যে বলতে এলাম 2 পয়সার জন্যই? 4 পয়সার কমে আমি দেব না। বললে বুড়ো মানুষ খাবার ইচ্ছে হয়েছে, তা যাক 2 পয়সাতেই। রাগে সর্বজয়ার মুখ দিয়া কথা বাহির হইল না। নোনার মতো ফল, যাহা কিনা এত অপর্যাপ্ত বনে জঙ্গলে ফলে যে গরু বাছুরে পর্যন্ত খাইয়া অরুচি হইয়া যায়, তাহা আবার পয়সা দিয়া কিনিয়া খাইবার লোক যে পাড়াগাঁয়ে আছে, তাহা সর্বজয়ার ধারণায় আসে না। ঠিক এই সময় ইন্দির বুড়ি কোথা হইতে আসিয়া উপস্থিত হইল। সর্বজয়া তাহার উপর যেন ঝাঁপাইয়া পড়িয়া বলিল, বলি, হ্যাঁ গা, 3 কাল গিয়েছে, এককালে তো ঠেকেছ। যার বসে খাই তার পয়সার তো একটু দুঃখ দরদ করতে হয়। নোনা গিয়েছ কিনতে? কোথা থেকে তোমার বসিয়ে আজ নোনা, কাল দানা খাওয়াবো? শখের পয়সা নিজে থেকে নিয়ে দাওগে যাও, পরের ওপর দিয়ে শখ করতে লজ্জা হয় না? বুড়ির মুখ শুকাইয়া গিয়াছিল। একটুখানি হাসি আনিবার চেষ্টা করিয়া বলিল, তা দে বউ, পাকা নোনাডা। তা ভাবলাম নি খেয়ে কটা দিনই বা আর বাঁচব, তা দিয়ে দে 2 পয়সা। সর্বজয়া চতুর্গুণ চিৎকার করিয়া বলিল, বড় পয়সা সস্তা দেখেছ কি না? নিজের ঘটি বাটি আছে, বিক্রি করে দাও গিয়ে পয়সা। পরে সে ঘড়া লইয়া খিড়কি দুয়ার দিয়া ঘাটের পথে বাহির হইয়া গেল। দাসী খানিকটা দাঁড়াইয়া থাকিয়া বলিল, আমার নাকে খত কানে খত, জিনিস বেচে এমন হয়রান তো কখনো হইনি। তোমায়ও বলি ইন্দির পিসি, নিজের পয়সাই যদি না ছিল তবে তোমার কাল নোনাটা আনা ভালো হয়নি বাপু। ওরকম ধারে জিনিসপত্র আর এনো না। তা তোমাদের ঝগড়া তোমরা করো, আমি গরিব লোক, ও বেলা আসবো, আমার পয়সা 2 বাপু ফেলে দিও। দাসীর পিছু পিছু খুকি বাইরের উঠান পর্যন্ত আসিল। বলিতে বলিতে আসিল, পিসিমা বুড়ো মানুষ, একটা নোনা এনেছে, তা বুঝি বকে? খেতে ইচ্ছে হয় না? হ্যাঁ দাসী পিসি, বেশ নোনা, আমায় 8খানা কাল দিয়েছে। তোমার বাড়ি বুঝি গাছ আছে পিসি? পরে সে ডাকিয়া কহিল, শোনো না দাসী পিসি, আমি একটা পয়সা দেব এখন, পুতুলের বাক্সে আছে। মা ঘরে চাবি দিয়ে ঘাটে গেল, এলে নুকিয়ে দেব এখন। মাকে বলো না যেন পিসি। দুপুরের কিছু পূর্বে ইন্দির বুড়ি বাড়ি হইতে বাহির হইয়া যাইতেছে। বাঁ হাতে ছোট একটা ময়লা কাপড়ের পুঁটুলি, ডান হাতে পিতলের চাদরের ঘটিটা ঝুলানো, বগলে একটা পুরনো মাদুর, মাদুরের পাড় ছিঁড়িয়া কাটিগুলি ঝুলিতেছে। খুকি বলিল, ও পিসি যাস নে? ও পিসি কোথায় যাবি? পরে সে ছুটে আসিয়া মাদুরের পিছনটা টানিয়া ধরিল। তুই চলে গেলে আমি কাঁদব পিসি, ঠিক। সর্বজয়া ঘরে দাওয়া হইতে বলিল, তা যাবে যাও, কেরস্তর অকল্যাণ করে যাওয়া কেন? ছেলেপিলে নিয়ে ঘর করি, এতকাল যার খেলে তার মঙ্গল তো দেখতে হয়। অনর্থ সময়ে না খেয়ে চলে গিয়ে তারপর গেরস্থর একটা অকল্যাণ বাঁধুক, এই তোমার ইচ্ছে তো? এই রকম কুচুক্কুরে মন না হলে কি আর তোমার এই দশা হয়? বুড়ি ফিরিল না। খুকি কাঁদিতে কাঁদিতে অনেক দূর পর্যন্ত সঙ্গে সঙ্গে গেল। বুড়ি গিয়া গ্রামের ও পাড়ার নবীন ঘোষালের বাড়িতে উঠিল। নবীন ঘোষালের বউ সব শুনিয়া গালে হাত দিয়া বলিল, ও মা,
এমন তো কখনো শুনিনি। হ্যাঁ গো বুড়ি, তা থাকো তুমি, এইখানেই থাকো। মাস দুই সেখানে থাকার পর বুড়ি সেখান হইতে বাহির হইয়া 3 কড়ি ঘোষালের বাড়ি ও তথা হইতে পূর্ণ চক্রবর্তীর বাড়ি আশ্রয় লইল। প্রত্যেক বাড়িতেই প্রথম আপ্যায়নের হৃদ্যতাটুকু কিছুদিন পর উবিয়া যাওয়ার পরে বাড়ির লোকে নানা রকম বিরক্তি প্রকাশ করিত, পরামর্শ দিত ঝগড়া মিটাইয়া ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইতে। বুড়ি আরো 2-1 বাড়ি ঘুরিল। সব সময়ই তাহার ভরসা ছিল বাড়ি হইতে আর কেহ না হয় অন্তত হরিহর ডাকিয়া পাঠাইবে। কিন্তু 3 মাস হইয়া গেল, কেহই আগ্রহ করিয়া ডাকিতে আসিল না। দুর্গাও আসে নাই। বুড়ি জানে ও পাড়া হইতে এ পাড়া অনেক দূরে, ছোট মেয়ে এত দূর আসিতে পারে না। সে আশায় আশায় ও পাড়ায় 2-1 বার গেল, কিন্তু খুকির সঙ্গে দেখা হইল না। 12 মাস লোকের বাড়ি আশ্রয় হয় না। পূব পাড়ায় চিনতে গোয়ালানির চালা ঘরখানি পড়িয়াছিল। মাস 2 পরে সকলে মিলিয়া সেই ঘরখানি বুড়ির জন্য ঠিক করিয়া দিল এবং ঠিক করিল পাড়া হইতে সকলে কিছু কিছু সাহায্য করিবে। ঘরখানা নিতান্ত ছোট, ছিটে বেড়ার দেয়াল, পাড়া হইতে দূরে একটা বাঁশ বনের মধ্যে। লোকের মুখে শুনিত সর্বজয়া নাকি বলিয়াছে, তেজ দেখুক 5 জনে, এ বাড়ি আন না। আমার বাছাদের মুখের দিকে যে তাকায়নি তাকে আর আমার দোরে মাথা গলাতে হবে না, ভাগাড়ে পড়ে মরুক গিয়ে। যাহাদের সাহায্য করিবার কথা ছিল তাহারা প্রথম দিন কত খুব উৎসাহের সঙ্গে যোগাইল। ক্রমে কিন্তু তাহাদের আগ্রহ কমিয়া গেল। বুড়ি ভাবে কেন সেদিন অত রাগ করে চলে এলাম। বউ বারণ করলে, খুকি কত কাঁদলে, হাত ধরে টানাটানি করলে। নিজের উপর অত্যন্ত দুঃখে চোখের জলে 2 তোবড়ানো গাল ভাসিয়া যায়। বলে, শেষ কালটা এত দুঃখও ছিল অদৃষ্টে, আজ যদি মেয়েটাও থাকত। চৈত্র মাসের সংক্রান্তি। সারাদিন বড় রৌদ্রের তেজ ছিল। সন্ধ্যার সময় একটু একটু বাতাস বহিতেছে। গোঁসাই পাড়ায় চড়কের ঢাক এখনো বাজিতেছে। মেলা এখনো শেষ হয় নাই। রৌদ্রে এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া ও দুর্ভাবনায় বুড়ির রোজ সন্ধ্যার পরে একটু একটু জ্বর হয়। সে মাদুর পাতিয়া দাওয়ায় চুপ করিয়া শুইয়া থাকে। মাথার কাছে মাটির ভাঁড়ে জল। পিতলের চাদরের ঘটিটা ইতিমধ্যে 4 আনায় বাঁধা দিয়া চাল কেনা হইয়াছে। জ্বরের তৃষ্ণায় মাঝে মাঝে একটু একটু জল মাটির ভাঁড় হইতে খাইতেছে। পিসিমা! বুড়ি কাঁথা ফেলিয়া লাফাইয়া উঠিল। দাওয়ার পৈঠায় খুকি উঠিতেছে। পিছনে তাহাদের পাড়ার বেহারি চক্রবর্তীর মেয়ে রাজি। খুকির পরনে ফর্সা কাপড়, আঁচলের প্রান্তে কি সব পোঁটলা পুঁটলি বাঁধা। বুড়ির মুখ দিয়া বেশি কথা বাহির হইল না। প্রবল আগ্রহে সে শীর্ণ হাত বাড়াইয়া তাহাকে জ্বর তপ্ত বুকে জড়াইয়া ধরিল। বলিসনি কাউকে পিসি, কেউ যেন টের পায় না। চড়ক দেখে সন্ধ্যেবেলা চুপি চুপি এলাম। রাজিও এলো আমার সঙ্গে। চড়কের মেলা থেকে এই দেখ তোর জন্যে সব এনেছি। খুকি পুঁটলি খুলিল। মুড়কি পিসিমা, তোর জন্যে 2 পয়সার মুড়কি আর 2টো কদমা আর খোকার জন্য একটা কাঠের পুতুল। বুড়ি ভালো করিয়া উঠিয়া বসিল। জিনিসগুলো নাড়িতে নাড়িতে বলিল, দেখি দেখি, ও আমার মানিক, কত জিনিস এনেছে দেখো। রাজরানী হও, গরিব পিসির ওপর এত দয়া। দেখি খোকার কাঠের পুতুলটা। বাহ, দিব্যি পুতুল। তা কটা পয়সা নিলে? এক ঝোঁক কথাবার্তার পরে খুকি বলিল, পিসি, তোর গা যে বড্ড গরম। সমস্ত দিন টৌরে বেরিয়ে এই রকমটা হয়েছে, তা বলি একটু শুয়ে থাকি।
ছেলে মানুষ হইলেও দুর্গা পিসিমার রৌদ্রে ঘুরিবার কারণ বুঝিল। দুঃখে ও অনাহারে শীর্ণ পিসিমার গায়ে সে সস্নেহে হাত বুলাইয়া বলিল, তুই অবশ্যই করে বাড়ি যাস, সন্ধেবেলা গল্প শুনতে পাইনে কিছু না, কাল যাবি, কেমন তো? বুড়ি আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল, বলিল, বউ বুঝি তোকে কিছু বলে দিয়েছে আজ? রাজি বলিল, খুড়িমা তো কিছু বলে দেয়নি পিসিমা, ওকে তো এখানে খুড়িমা আসতে দেয় না, আমরা বললে বকে। তবে তুমি যেও পিসিমা, তুমি একটুখানি বলো, তাহলে খুড়িমা আর কিছু বলবে না। খুকি বলিল, কাল তুই ঠিক যাস পিসি, মা কিছু বলবে না। তাহলে এখন বাড়ি যাই পিসি, কাউকে যেন বলিস নে, কাল সকালে ঠিক যাস কিন্তু। সকালে উঠিয়া বুড়ি দেখিল শরীরটা একটু হালকা। একটু বেলা হইলে ছোট পুঁটুলিতে ছেঁড়া খোঁড়া কাপড় দুখানা ও ময়লা গামছাখানা বাঁধিয়া বুড়ি বাড়ির দিকে চলিল। পথে গোপী বৈষ্ণবের বউ বলিল, দিদি ঠাকুরুন, তা বাড়ি যাচ্ছ বুঝি? বৌদিদির রাগ চলে গিয়েছে বুঝি? বুড়ি এক গাল হাসিল, বলিল, হ্যাঁ, কাল দুর্গা যে সন্ধেবেলা ডাকতে গিয়েছিল, কত কাঁদলে, বললে মা বলেছে চ পিসি বাড়ি চ। তা আমি বললাম, আজ তুই যা, সকালে বেলাটা হোক, আমি বাড়িতে গিয়ে উঠব। মেয়ের আমার কত কান্না, যেতে কি চায়, তাই সকালে যাচ্ছি। বুড়ি বাড়ি ঢুকিয়া দেখিল কেউ বাড়ি নাই। কাল সারা রাত জ্বর ভোগের পর এতটা পথ রৌদ্রে দুর্বল শরীরে আসিয়া বোধহয় অবসন্ন হইয়া পড়িয়াছিল। পুঁটুলিটা নামাইয়া সে নিজের ঘরের দাওয়ায় পৈঠায় বসিয়া পড়িল। একটু পরেই খিড়কির দোর ঠেলিয়া সর্বজয়া স্নান করিয়া নদী হইতে ফিরিল। এদিকে চোখ পড়িলে বুড়িকে বসিয়া থাকিতে দেখিয়া সে বিস্ময়ে নির্বাক হইয়া একটুখানিক দাঁড়াইল। বুড়ি হাসিয়া বলিল, ও বউ, ভালো আছিস? এই এলাম একদিন পরে, তোদের ছেড়ে আর কোথায় যাব এ বয়সে, তাই বলি। সর্বজয়া আগাইয়া আসিয়া বলিল, তুমি এ বাড়ি কি মনে করে? তার ভাবভঙ্গি ও গলার স্বরে বুড়ির হাসিবার উৎসাহ আর না বড় রহিল। সর্বজয়া কথার উত্তর দিতে না দিয়াই বলিল, এ বাড়ি আর তোমার জায়গা কিছুতেই হবে না, সে তোমাকে আমি সেদিন থেকে বলে দিয়েছি, ফের কোন মুখে এছো? বুড়ি কাঠের মতো হইয়া গেল, মুখ দিয়া আর কোনো কথা বাহির হইল না। পরে সে হঠাৎ একেবারে কাঁদিয়া বলিল, ও বউ, অমন করে বলিস নে, একটুখানি ঠাঁই দে আমারে, কোথায় যাব আর শেষকালটা বল দেখিনি, তবু এই ভিটেটাতে। নেও, আর ভিটের দোহাই দিতে হবে না, ভিটের কল্যাণ ভেবে তোমার তো ঘুম নেই, যাও এক্ষুনি বিদেয় হও, নইলে অনর্থ বাঁধাব। ব্যাপার এরূপ দাঁড়াইবে বুড়ি বোধহয় আদৌ প্রত্যাশা করে নাই। জলমগ্ন ব্যক্তি যেমন ডুবিয়া যাইবার সময় যাহা পায় তাহাই আঁকড়াইয়া ধরিতে চায়, বুড়ি সেইরূপ মুঠা আঁকড়াইয়া আশ্রয় খুঁজিতে লক্ষ্যহীনভাবে এদিক ওদিক চাহিল। আজ তাহার কেমন মনে হইল যে বহুদিনের আশ্রয় সত্য সত্যই তাহার পায়ের তলা হইতে সরিয়া যাইতেছে, আর তাহাকে ধরিয়া রাখিবার উপায় নাই। সর্বজয়া বলিল, যাও, আর বসে থেকো না ঠাকুরজি, বেলা হয়ে যাচ্ছে, আমার কাজকর্ম আছে, এখানে তোমার জায়গা কোনো রকমে দিতে পারবো না। বুড়ি পুঁটুলি লইয়া অতি কষ্টে আবার উঠিল। বাহির দরজার কাছে যাইতে তাহার নজর পড়িল তাহার উঠান ঝাঁটের ঝাঁটা গাছটা পাঁচিলের কোণে ঠেস দেওয়ানো আছে। আজ ৩-৪ মাস তাহাতে কেহ হাত দেয় নাই। এই ভিটার ঘাসটুকু, ওই কত যত্নে পোঁতা লেবু গাছটা, এই অত্যন্ত প্রিয় ঝাঁটা গাছটা, খুকি খোকা ব্রজপিসের ভিটা, তার ৭০ বৎসরের জীবনে এসব ছাড়া সে আর কিছু জানেও নাই, বুঝেও নাই।
চিরকালের মতো তাহারা আজ দূরে সরিয়া যাইতেছে। সজনেতলা দিয়া পুঁটুলি বগলে লইয়া যাইতে পিছন হইতে রায়বাড়ির গিন্নি বলিল, ঠাকমা, ফিরে যাচ্ছ কোথায়? বাড়ি যাবে না? উত্তর না পাইয়া বলিল, ঠাকমা আজকাল কানের মাথা একেবারে খেয়েছে। বৈকালে ও পাড়া হইতে কে আসিয়া বলিল, ও মা ঠাকরুন, তোমাদের বুড়ি বোধ হয় মরে যাচ্ছে। পালিতদের গোলার কাছে দুপুর থেকে শুয়ে আছে, রোদ্দুরে ফিরে যাচ্ছিল, আর যেতে পারেনি। একবার গিয়ে দেখে এসো। দাদা ঠাকুর বাড়ি নেই, একবার পাঠিয়ে দেও না। পালিতদের বড় মাচার তলায় গোলার পাশে ইন্দির ঠাকরুন মরিতেছিল, এ কথা সত্য। হরিহরের বাড়ি হইতে ফিরিতে ফিরিতে তাহার গা কেমন করে, রৌদ্রে আর আগাইতে না পারিয়া এইখানেই শুইয়া পড়ে। পালিতেরা চণ্ডীমণ্ডপে তুলিয়া রাখিয়াছিল। বুকে পিঠে তেল মালিশ, পাখার বাতাস সব করিবার পরে বেশি বেলায় অবস্থা খারাপ বুঝিয়া নামাইয়া রাখিয়াছে। পালিত পাড়ার অনেকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। কেহ বলিতেছে, তা রোদ্দুরে বেরুলেই বা কেন, সোজা রোদ্দুরটা পড়েছে আজ। কেহ বলিতেছে, এক্ষুনি সামলে উঠবে, এখন ভিড়মি লেগেছে বোধ হয়। বিশুপালিত বলিল, ভিড়মি নয়, বুড়ি আর বাঁচবে না। হরিজ্যাঠা বোধ হয় বাড়ি নেই। খবর তো দেওয়া হয়েছে, কিন্তু এত দূরে আসে কে? শুনিতে পাইয়া দিনু চক্রবর্তীর বড় ছেলে ফণি ব্যাপার কি দেখিতে আসিল। সকলে বলিল, দাও দাদা ঠাকুর, ভাগ্যিস এসে পড়েছ, একটুখানি গঙ্গাজল মুখে দাও দেখি। দেখো তো কাণ্ড, বামুন পাড়া না কিছু না, কে একটু মুখে জল দেয়। ফণি হাতের বইঁচি কাঠের লাঠিটা বিশুপালিতের হাতে দিয়া বুড়ির মুখের কাছে বসিল। কুশি করিয়া গঙ্গাজল লইয়া ডাক দিল, ও পিসিমা। বুড়ি চোখ মেলিয়া ফ্যাল ফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল। তাহার মুখে কোনো উত্তর শোনা গেল না। ফণি আবার ডাকিল, কেমন আছেন পিসিমা? শরীর কি অসুখ মনে হচ্ছে? পরে সে গঙ্গাজলটুকু মুখে ঢালিয়া দিল। জল কিন্তু মুখের মধ্যে গেল না। বিশুপালিত বলিল, আর একবার দাও দাদা ঠাকুর। আর খানিকক্ষণ পরে ফণি বুড়ির চোখের পাতা বুঝাইয়া দিতেই কোটরগত অনেকখানি জল শীর্ণ গাল দুটা বাহিয়া গড়াইয়া পড়িল। ইন্দির ঠাকরুনের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামে সে কালের অবসান হইয়া গেল। ইন্দির ঠাকরুনের মৃত্যুর পর 4-5 বৎসর কাটিয়া গিয়াছে। মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষ্ণ গোয়ালার দরুন কলাবাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? যাহাকে উদ্দেশ্য করিয়া বলা হইল তাহাকে দেখিলে 10 বৎসর পূর্বের সে হরিহর রায় বলিয়া মনে হয় না। এখন মধ্যবয়সী পুরুদস্তুর সংসারী ছেলে মেয়েদের বাপ হরিহর খাজনা সাধিয়া গ্রামে গ্রামে ঘোরে। পৈতৃক আমলের শিষ্য সেবকের ঘরগুলি সন্ধান করিয়া বসিয়া গুরুগিরি চালায়। হাটে মাঠে জমির ঘরামির সঙ্গে ঝিঙে পটলের দরদস্তুর করিয়া ঘোরে। তাহার সঙ্গে আগেকার সে অবাধ গতি মুক্ত প্রাণ ভবঘুরে যুবক হরিহরের কোনো মিল নাই। ক্রমে ক্রমে পশ্চিমের সে জীবন অনেক দূরের হইয়া গিয়াছে। সেই চুনার দুর্গের চওড়া প্রাচীরে বসিয়া বসিয়া দূর পাহাড়ের সূর্যাস্ত দেখা, কেদারের পথে তেজপাতার বনে রাত কাটানো, শাহ কাশেম সুলতানির দরগার বাগান হইতে টক কমলা লেবু ছিঁড়িয়া খাওয়া, গলিত রৌপ্য ধারার মতো স্বচ্ছ উজ্জ্বল হিমশীতল স্বর্গনদী অলকানন্দা দশাশ্বমেধ ঘাটের জলের ধারের রানা একটু একটু মনে পড়ে, যেন অনেক দিন আগেকার দেখা স্বপ্ন।
হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটি ৬-৭ বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান? হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান? হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারি নে। সেই বেরিয়ে অবধি শুরু করেছ এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে, তা আমি কি দেখেছি? নাও এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। নবীন পালিত বলিল, বরং এক কাজ করো হরি, মাছ যদি ধরতে হয় তবে বয়সার বিলে একদিন চলো, যাওয়া যাক। পূব পাড়ার নেপাল পাড়ই বাজ দিচ্ছে, রোজ 1.5 মণ 2 মণ এইরকম পড়ছে, 5 সেরের নিচে মাছ নেই। শুনলাম একদিন শেষ রাত্রিরে নাকি বিলের একেবারে মধ্যিখানে অথই জলে শাঁ শাঁ করে ঠিক যেন বকনা বাছুরের ডাক, বুঝলে? সকলে একসঙ্গে আগাইয়া আসিয়া নবীন পালিতের মুখের দিকে চাহিয়া রহিল। অনেক কেলে পুরনো বিল, গহীন জল, দেখেছ তো মধ্যিখানে জল যেন কালো শিউ গোলা, পদ্ম গাছের জঙ্গল, কেউ বলে রাঘব বোয়াল, কেউ বলে যক্ষী। যতক্ষণ ফর্সা না হলো ততক্ষণ তো মশাই নৌকার ওপরে সকলে বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বেশ জমিয়া আসিয়াছে। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলু খড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল। ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বাবা, বড় বড় কান, ওই। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, উফ 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 উফ, কাঁটা কাঁটা কাঁটা। পরে তাড়াতাড়ি করিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। 100 বার বারণ করছি, তা তুমি কিছুতেই শুনবে না, এই জন্যই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তা কি আমি দেখেছি? শুয়োর টুয়োর হবে। নাও চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে। পরে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ খোকা, খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে, তাই। বালক বর্ণপরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায়, তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এ কথা সে কখনো ভাবে নাই। খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে দিয়া লাফাইয়া পালায়, ছবি না, কাঁচের পুতুল না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাট গাছ বৈঁচি গাছের ঝোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। নদীর ধারের বাবলা ও জিয়ল গাছের আড়ালে একটা বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরনো কালের নীলকুঠির জাল ঘরের ভগ্নাবশেষ। সেকালে নীলকুঠির আমলে এই নিশ্চিন্দিপুর বেঙ্গল ইন্ডিয়া কনসার্নের হেডকুঠি ছিল। এই অঞ্চলের 14টা কুঠির ওপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লারমার দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত। এখন কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর, জাল ঘর, সাহেবের কুঠি, আপিস জঙ্গলাকীর্ণ ইটের স্তূপে পরিণত হইয়াছে। যে প্রবল প্রতাপ লারমার সাহেবের নামে একসময় এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত, আজকাল 2-1 অতিবৃদ্ধ ছাড়া সে লোকের নাম পর্যন্ত কেহ জানে না। মাঠের ঝোপঝাড়গুলো
উলুখড়, বনকলমি, সোঁদাল ও কুল গাছে ভরা। কলমিলতা সারা ঝোপগুলোর মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া দিয়াছে। ভিতরে স্নিগ্ধ ছায়া। ছোট গোয়ালে নাটা কাঁটা ও নীল বন অপরাজিতা ফুল সূর্যের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে। পড়ন্ত বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা, পাখির ডাক, চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দান। কোথাও এতটুকু দারিদ্র্যের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই, মধ্যবিত্তের কার্পণ্য নাই। বেলা শেষের ইন্দ্রজালে মাঠ, নদী, বন মায়াময় হইয়া আছে। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁক আলুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন। একজন বলিল, কুঠির ইটগুলো নাকি বিক্রি হবে শুনছিলাম, নবাবগঞ্জের মতিদা নাকি দরদস্তুর করছে। মতিদার কথায় সে ব্যক্তি সামান্য অবস্থা হইতে কিরূপ ধনবান হইয়াছে সে কথা আসিয়া পড়িল। ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা, আষাঢ়ুর বাজারে কুণ্ডুদের গোলাদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? ওই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়া আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া রহিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। এত ছোট গাছে কুল হয়? তাহাদের পাড়ায় যে কুলের গাছ আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না। ভারী আঁকশিটা দুই হাতে আঁকড়াইয়া ধরিয়াও তুলিতে পারে না। কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া কষ্টসাধ্য হইয়া পড়ে, সে টের পায়। খবর পাইয়া মা আসিয়া বাড়ি ধরিয়া লইয়া যায়। বলে, ও মা, আমার কি হবে? এমন দুষ্টু ছেলে হয়েছ তুমি। এই সেদিন উঠলে জ্বর থেকে, আজ অমনি কুলতলায় ঘুরে বেড়াচ্ছ। একটুখানি পিছনে ফিরেছি আর অমনি এসে দেখি বাড়িতে নেই। কটা কুল খেয়েছিস? মুখ দেখি। সে বলে, কুল খাইনি তো মা, তলায় একটাও কুল পড়ে নেই। আমি বুঝি পারতে পারি? পরে সে টুকটুকে মুখটি মায়ের অত্যন্ত নিকটে লইয়া গিয়া হাঁ করে। তাহার মা ভালো করিয়া দেখিয়া পুত্রের ননির মতো গন্ধ বাহির হওয়া সুন্দর মুখে চুমা খাইয়া বলে, কখনো খেও না বাবা, তোমার শরীর সেরে উঠুক, আমি কুল কুড়িয়ে আচার করে হাঁড়িতে তুলে রেখে দেব। তাই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে খেও, লুকিয়ে লুকিয়ে আর কখনো খেও না, কেমন? হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে? ওই দেখো খোকা, সাহেবদের কুঠি দেখেছ? নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কুঠিটা, যেখানে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল, গতিশীল কালের প্রতীক নির্জন শীতের অপরাহ্ন তাহার উপর অল্পে অল্পে তাহার ধূসর উত্তরচ্ছদ বিশিষ্ট আস্তরণ বিস্তার করিল। কুটির হাতার কিছু দূরে কুঠিয়াল লারমার সাহেব ও শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ অবস্থায় পড়িয়া আছে। বেঙ্গল ইন্ডিগো কনসার্নের বিশাল হেড কুঠির এইটুকু ছাড়া অন্য কোনো চিহ্ন আর অখণ্ড অবস্থায় মাটির ওপর দাঁড়াইয়া নাই। নিকটে গেলে অনেক কালের কোনো পাথরের ফলকে এখনো পড়া যায়, হেয়ার লাইজ এডউইন লারমার, the only son of John and Mrs. Larmer, born May 13, 1853, died April 27, 1860. অন্য অন্য গাছপালার মধ্যে একটি বন্য সোঁদাল গাছ তাহার উপর শাখা পত্রে ছায়া বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে। চৈত্র বৈশাখ মাসে
আড়াই বাঁকির মোহনা হইতে প্রবহমান জোর হাওয়ায় তাহার পীত পুষ্পস্তবক সারা দিন রাত ধরিয়া বিস্তৃত বিদেশী শিশুর ভগ্ন সমাধির উপর রাশি রাশি পুষ্প ঝরাইয়া দেয়। সকলে ভুলিয়া গেলেও বনের গাছপালা শিশুটিকে এখনো ভোলে নাই। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে। এতদিন নেড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড় জোর রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল এক এক দিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুটির ভাঙা জালঘরটার দিকে চাহিয়া থাকিত। আঙুল দিয়া দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরও পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। এই মাঠের পর ওদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য। শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়, ওধারে আর মানুষের বাস নাই। জগতের শেষ সীমাটাই এই। ইহার পর হইতেই অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হা হা, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি। কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরোচ্ছি না, তোমাকে বলে দিলাম। এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকুবে কেন বাবা? হাত চুলকুবে, বিষ বিষ। আলকুশিতে কি হাত দেয় বাবা? সুমো ফুটে রি রি করে জ্বলবে এক্ষুনি, তখন তুমি চিৎকার করতে শুরু করবে। গ্রামের মধ্য দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দোর দিয়া বাড়িতে ঢুকিল। সর্বজয়া খিড়কির দোর খোলা শব্দে বাহিরে আসিয়া বলিল, এই এত রাত হল, তা ওকে নিয়ে গিয়েছ না একটা দোলাই গায়ে না কিছু? হরিহর বলিল, আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামনে রাখতে পারিনে। আলকুশির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কুঠির মাঠ দেখব, কুঠির মাঠ দেখব। কেমন হলো তো কুঠির মাঠ দেখা? সকালবেলা 8টা কি 9টা। হরিহরের পুত্র আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের, একটা টোল খাওয়া টিনের ভেঁপু বাঁশি, গোটা কতক কড়ি। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল এবং পাছে কেহ টের পায় সেই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনো নোটা ফল। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খান কতক খাপড়ার কুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়াগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহল হইয়া তাহাকে একপাশে রাখিয়া দিয়াছে। কাঠের ঘোড়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পিঁজরা পোলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার ওপর গঙ্গা যমুনার ঘর আঁকা কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুঁড়িয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। এমন সময় তাহার দিদি দুর্গা
উঠানের কাঁঠাল তলা হইতে ডাকিল, অপু, অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় এদিকে, শোন। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা, সেটা সে নিচু করিয়া দেখাইল। কতগুলি কচি আম কাটা। সরু নিচু গলা করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, হুম। দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারবি? আমের কুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কোটার তলায় পড়েছিল, আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভাঁড় ছুঁলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই যা না শিগগির করে, মার আসতে এখন ঢের দেরি, খার কাচতে গিয়েছে, শিগগির যা। অপু বলিল, নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দরে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিচু স্বরে বলিল, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা হাবা ছেলে। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো? এই তো ভারী বেশি, যা। আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেব তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার উপর রেখে দেয়, আমি যে নাগাল পাই নে। তবে থাকবে, যাক, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরে রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন। তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছে। কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই। সামনের দিকের রোয়াক ভাঙা, ফাটলে বন বিচুটির ও কালমেঘ গাছের বন গজাইয়াছে। ঘরের দোর জানলার কপাট সব ভাঙা, নারিকেলের দড়ি দিয়া গরাদের সঙ্গে বাঁধা আছে। খিড়কির দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আরেকবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নাই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুঁড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার সময় আর নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভেরেন্ডাকচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাঁদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা?
কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টো টো টোকলা সেধে বেড়াচ্ছে। সে বাঁদর কোথায়? অপু আসিয়া বলিল, মা, খিদে পেয়েছে। রোসো রোসো, একটুখানি দাঁড়াও বাপু। উফ, একটুখানি হাঁপ জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পাড়ছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা। অপু খাইতে খাইতে বলিল, উফ, চিবানো যায় না, আম খেয়ে দাঁত টোকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে তুমি যখন ডাকছিলে তখন তো। স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা, ডেকে ডেকে সারা হলো। কমলে বাছুর, ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে অপুও দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাঁদর। পরে মুখ ভেঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে, আবার কোনোদিন আম দেব খেয়েও, ছাই দেব, ওই ওবেলাই পটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জারাবো। এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়। দেব তোমায়, খেয়েও এখন। হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাটিতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছিলে? সর্বজয়া বলিল, অপু তো ঘুমোচ্ছে। দুর্গা বুঝি? সে সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থাকে কখন? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক, আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার আমতলায় জামতলায় ঘুরছে। এই চৈত্র মাসের রোদ্দুরে ফের দেখো না এই জ্বরে পড়ল বলে। অত বড় মেয়ে বলে বোঝাবো কত, কথা শোনে না, কানেও নেয় না। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘরার তাগাদার জন্য গেছিলাম বুঝলে। একজন লোক খুব মাতব্বর, 5টা 6টা গোলা বাড়িতে, বেশ পয়সাওয়ালা লোক। আমায় দেখে দণ্ডবৎ করে বললে, দাদা ঠাকুর, আমায় চিনতে পাচ্ছেন? আমি বললাম, না বাপু, আমি তো কই। সে বলল, আপনার কর্তা থাকতে তখন তখন পূজা আচ্চায় সবসময়ই তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা আমাদের গুরুতুল্য লোক, এবার আমরা বাড়িশুদ্ধ মন্তর নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞে করেন তবে ভরসা করে বলি। আপনি কেন মন্তরটা দেন না? তা আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিন পরে, বুঝলে। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল। বাটি মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল। বলিল, হ্যাঁ গো, তা মন্দ কি? দাও না ওদের মন্তর। কি জাত? হরিহর সুর নামাইয়া বলিল, বলো না কাউকে, সদ্গোপ। তোমার তো আবার গল্প বলে বেড়ানো স্বভাব। আমি আবার কাকে বলতে যাব? তা হোক গে সদ্গোপ, দাও গিয়ে দিয়ে। এই কষ্ট যাচ্ছে, ওই রায়বাড়ির 8টা টাকা ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়। আর এদিকে রাজ্যের দেনা। কাল ঘাটের পথে সেজ ঠাকুরুন বললে, বৌমা, আমি বন্ধক ছাড়া টাকা ধার দিই নে, তবে তুমি অনেক করে বললে, বলে দিলাম। আজ 5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবো না। এদিকে রাধাবোষ্টমের বউ তো ছিঁড়ে খাচ্ছে, 2 বেলা তাগাদা আরম্ভ করেছে। ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই।
বাছা আমার তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই। আর একটা কথা ওরা বলছিল বুঝলে, বলছিল গাঁয়ে তো বামুন নেই, আপনি যদি এই গাঁয়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই। গাঁয়ে এক ঘর বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। তা কিছু ধানের জমি টমি দিতেও রাজি। পয়সার তো অভাব নেই, আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা। ভদ্রলোকেরই হয়ে পড়েছে হা ভাত জো ভাত। আগ্রহে সর্বজয়ের কথা বন্ধ হইবার উপক্রম হইল। এক্ষুনি? তা তুমি রাজি হলে না কেন? বললেই হতো যে আচ্ছা আমরা আসব। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছে কি, শুধু ভিটে কামড়ে পড়ে থাকা? হরিহর হাসিয়া বলিল, পাগল, তখনই কি রাজি হতে আছে? ছোট লোক ভাববে ঠাকুরের হাঁড়ি দেখছি শিখে উঠেছে। হুম, ওতে খেলো হয়ে যেতে হয়। তা নয়, দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন ওঠ বললেই কি ওঠা চলে? সব বেটা এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেব না। দেখি পরামর্শ করে কিরকম দাঁড়ায়। এই সময় মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ বাহিয়া বাহির বাটির রোয়াকে উঠিল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজেই সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খুঁটে কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য যে যদি বাইরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়িতে ঢুকিতে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহ ভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেখানেই বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতকগুলি শুকনো রড়া ফলের বিচি বাহির করিল। খানিকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল। 1, 2, 3, 4, 26টা হইল। পরে সে 2-3টা করিয়া বিচি হাতের উল্টা পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুঁড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, অপুকে এইগুলো দেব, আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলো তেল চুকচুক করছে, আজই গাছ থেকে পড়েছে। ভাগ্যিস আগে গেলাম, নইলে সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রাঙি গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবারে কতকগুলো এনেছিলাম, আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। শুনছিলেন পথের পাঁচালী দ্বিতীয় পর্ব। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। গল্প সফরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের গল্পের সফরে। নমস্কার।